প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই। বইয়ের নাম টপ সিক্রেট, প্রথম খণ্ড। শুরু করছি চতুর্থ অংশ। শুনেছি ধর্ম বিশ্বাস করবার বিষয়, যুক্তি দিয়ে মেলানোর না। যুক্তিবিদ্যায় আমি যেহেতু ভালো নই, ও পথে যাইও না। তবে বিশ্বাস করি, কি বিশ্বাস করি, যেটুকু বিশ্বাস করলে আমার দৃষ্টিতে আমি আমার লাভ আর সুবিধে দেখতে পাই। কি সেটা? আমি যাই করি না কেন, আল্লাহ আমাকে মাফ করবেন। হ্যাঁ, ব্যাস এটুকুই। আসলে কি জানো, এটাই সত্যি। আল্লাহর কাজই মাফ করা। শাস্তি দেওয়াটা তাকে একদমই মানায় না। 1 সেকেন্ডের বিরতি, তারপরই প্রসঙ্গ পরিবর্তন। উজো খেতে চেয়ে আমি আসলে ঐতিহ্য বজায় রাখতে চেয়েছি। তুমি আমার সঙ্গে অন্য কোথাও বসে ডিনার খাবে? মনে মনে হাসল রানা। অপ্রাসঙ্গিক বিষয় পাওয়ায় খপ করে ধরে ফেলেছে মেয়েটা। ভাবছে মাছটাকে গেঁথে ফেলা গেছে। তবে মনের একটা অংশ তিরস্কারও করছে রানাকে। বেল্টের নিচে কিছু রেখে সাধারণত সাবধানতা অবলম্বন করেনি। কেন শত্রুপক্ষকে যোগাযোগ করবার সুযোগ দেওয়ার আগে? ব্যাপারটা চাক্ষুষ করতে পারছে ও। এত পরিষ্কার যেন এরই মধ্যে ঘটে গেছে। পথ দেখিয়ে নির্জন ফাঁকা একটা রাস্তায় নিয়ে গেছে ওকে মেয়েটা। তার লোকজন বৃত্তটা ছোট করে আনছে। বন্দি করে একটা গাড়িতে তোলা হলো, যেখান থেকে এয়ারপোর্টে, তারপর বিশেষ চার্টার করা প্লেনে তুলে। এটুকুই যথেষ্ট খারাপ, ভাবল রানা। বাকিটা কল্পনা করার ঝুঁকি আছে। উজো নিতান্তই হালকা পানীয়, অনেকটা ফ্যান্সি ডিল এর মতো। হ্যাঁ, অবশ্যই তোমার সঙ্গে ডিনার খাবো, কিন্তু সেটা হোটেলে নয়। কেন? আজ লম্বা জার্নির মধ্যে ছিলাম আমি। ও মা, তুমি জানো না, বাধ্য না হলে কেউ কখনো ইপিরাস ইন্টারন্যাশনালে ডিনার খায় নাকি? এটা ডিনার খাওয়ার একটা জায়গা হলো? আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে ওরা নির্ভেজাল গিরিক খাবার পরিবেশন করে। তোমার ভালো লাগবে। তা হয়তো লাগবে, কিন্তু না লাগলে? দেখো, একটা সত্যি কথা বলি, আমি কিন্তু খালি পেটে রাতে ঘুমোতে যেতে পারি না। আমিনার হালকা খয়েরি চোখে সতর্কতার সঙ্গে একটা অস্থির ভাবও ফুটে উঠল। শিকার হাতছাড়া হওয়ার ভয়ে বুক কাঁপছে। তারপরে বিস্ময়ে বিহ্বল হয়ে ওঠার অভিনয় শুরু করলো। কি বলতে চাও বুঝতে পারলাম না। ভালো, সমস্ত হোটেল সারা রাত খোলা থাকে, ওগুলোই শুধু গ্রিক খাবার পাওয়া যায়, এরকম ভাববারও কোনো কারণ নেই। না মানে, গোটা ইউরোপে আমরা গ্রিকরাই সবচেয়ে অতিথিপরায়ণ জাতি। এটা আমাদের ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। বেওনা ট্যুরিস্ট ব্যুরোর মুখস্থ করা বলি, গেলেই দেখতে পাবে। নিয়ে যখন যাচ্ছিস তো চল। নিজের উপর ক্ষেপে উঠে ভাবল রানা। অবশ্য যেতে বলবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়াটা ভালো দেখাতো না। ওর তরফেও একটু অভিনয় নিশ্চয় দরকার আছে। ঘটনার সঙ্গে এগিয়ে যাওয়া ছাড়া ওর আর করবারও তো কিছু নেই। ভুল বুঝো না, বলল ও। আমি আসলে অনেক দিন ইংল্যান্ডের থেকে ওদের নিয়মে অভ্যস্ত হয়ে পড়েছি। ওখানে তাড়াতাড়ি ডিনার খেতে বসলে প্রচুর খেতে হয়, দেরি করে বসলে কম কিছু না খেলেও দেরি করে বসলে কম কিছু না খেলে আরও ভালো। যাই হোক, নিজেকে আমি তোমার হাতে সঁপে দিচ্ছি। 3 মিনিট পর আইওনিক স্তম্ভের মাঝখানে হোটেলের ধাপে এসে দাঁড়ালো ওরা। কনস্টিটিউশন স্ট্রিটে আলোর বন্যা বইছে। এখানে দাঁড়িয়ে অসংখ্য সাইনবোর্ড পড়া যায়। দেখা যায় অনেক দূরে ল্যান্ডমার্ক বিইএ অফিস, অলিম্পিক এয়ারলাইন্স। একসারি গাছের ওদিকটায় টিড ব্লুওয়ে। ডান দিকে আমেরিকান এক্সপ্রেস, এর সামনে সশস্ত্র গার্ডদের টহল।
অজ্ঞাত পরিচয় সৈন্যদের সমাধিতে আলো বোধহয় ইচ্ছে করে ম্লান করে রাখা হয়েছে। ধূসর ইউনিফর্ম পরা পোর্টার হুইসেল বাজিয়ে লাইনের একটা ট্যাক্সিকে সামনে এগোবার সংকেত দিল। ড্রাইভার লোকটা বয়স্ক, মুখে হাসি নেই। পাগড়িটাই পরিচয় পত্র শিখ পরিচয়পত্র শিখ। আমিনার কোনোই ধরে ধাপ বেয়ে নেমে এলো রানা। মেয়েটার পেশি দীর্ঘ, ত্বক শীতল, স্পর্শে কোমল আরাম। ড্রাইভারের সঙ্গে গ্রিক ভাষায় কথা বলে নিল আমিনা। ওরা উঠে বসতে ছুটল ট্যাক্সি। রানাকে এতক্ষণে সময় নিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছে আমিনা। তার মনিবরা তাকে শুধু প্রয়োজনীয় কিছু নির্দেশ দিয়েছে। যতটুকু তাকে করতে হবে তার বেশি কিছুই জানানো হয়নি। মাসুদ রানা নামে এই বঙ্গ সন্তানটিকে প্রথমে গাঁথতে হবে, তারপর সঙ্গে করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট একটা জায়গায়। অপারেশনের পরবর্তী অংশের দায়িত্ব তখন থেকে অন্য লোকদের কাঁধে চাপবে। তারপর ওর কপালে কি ঘটবে সেটা তার মাথা ঘামানোর বিষয় নয় অফিসিয়ালি। কিন্তু একটা মেয়ে হিসেবে প্রশ্নটা নিজেকে না করে পারছে না সে। কি প্রশ্ন? প্রশ্নটা কি তা পরিষ্কার হওয়ার আগে এই মানুষটার সম্পর্কে তার উপলব্ধি পরিষ্কার হওয়াটা জরুরি। সে যেহেতু একটা মেয়ে, কোনো পুরুষকে দেখলেই চিনতে পারে সে ভালোবাসতে জানে কিনা। যে কোনো নারীর সহজাত গুণ এটা। তবে আমিনা চর্চার মাধ্যমে গুণটাকে আরও ধারালো করে নিয়েছে। ফলে তার ভুল হওয়ার প্রায় কোনো সম্ভাবনাই নেই। রানা সম্পর্কে তার ধারণা হলো এই লোকের ভালোবাসা মাটির বুকে যে কোনো মেয়েকে স্বর্গ পাইয়ে দিতে পারে। নিজের চাওয়া পাওয়া অর্থাৎ নিজের মনের কথাও খুব ভালো বোঝে আমিনা। সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে তার গোটা অস্তিত্ব উল্লাসে লাফাচ্ছে আর চিৎকার করছে, ওকে চাই, ওকে চাই। প্রশ্নটা হলো, ওকে সে কেন পাবে না? কর্তব্য আর আদেশ চিরকাল মেনে চলেছে আমিনা। নির্দেশ অমান্য করবার কথা সিরিয়াসলি একবারও ভাবল না সে। ভাবল না ডিনার খাওয়ার পর রানাকে সুযোগ দেবে ওর হোটেলে তাকে নিয়ে যাওয়ার। সুযোগ দেবে তাকে নিয়ে যা খুশি করবার। তবে মনে মনে খুব আশা করল, কারণ আশা করার কোনো দোষ নেই। এরকম ঘটলে সাংঘাতিক ভালো হতো। ওই মুখ ঈশ্বর যেন মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলবার জন্যই সৃষ্টি করেছেন। হাত দুটো তৈরি করা হয়েছে আদর করবার জন্য, একজন টর্চারার এর বুটের তলায় থেতো হওয়ার জন্য নয়। সম্ভাব্য নির্যাতনের ভয়ানক দৃশ্যগুলো এত স্পষ্টভাবে কল্পনায় ধরা দিচ্ছে, ওদের ট্যাক্সি এক্সপোলিস এর ঢালে পৌঁছে যাওয়ার পরও বলবার মতো একটা কথাও আমিনা খুঁজে পেল না। পাশে বসে আমিনার নীরবতার কারণ আন্দাজ করল রানা। টেনশন। প্ল্যানের পরবর্তী অধ্যায় সম্ভবত যে কোনো মুহূর্তে শুরু হবে। প্রতিটি মোড়ে নিজেকে তৈরি রাখলো রানা। হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠবে ট্যাক্সির গতি। ডানে বা বাঁয়ের কোনো অন্ধকার গলিতে ঢুকে পড়বে ড্রাইভার। থামবার সঙ্গে সঙ্গে পিক আপ টিম ঘিরে ফেলবে গাড়িকে। এ ধরনের কিছু ঘটতে শুরু করলে ও কি করবে ভাবছিল। হঠাৎ উপলব্ধি করলো বাধা দেওয়া ওর উদ্দেশ্য নয়। এই অ্যাসাইনমেন্টে ধরা পড়াটাকে বিপজ্জনক মনে করা হচ্ছে না, লক্ষ্য মনে করা হচ্ছে। তারপর রাস্তা চওড়া হয়ে গেল। পিছিয়ে পড়ল সমস্ত ছায়া। একটা ওপেন এয়ার রেস্টুরেন্টের আলো পড়ল চোখে। উপর থেকে নামছে। থামলো ড্রাইভার। ইঞ্জিন বন্ধ করে চুপচাপ বসে থাকলো। ভাড়া মিটিয়ে দিয়ে রানাও শান্ত স্বাভাবিক আচরণ শুরু করলো, যেন ঠিক এরকমটি ঘটবে বলেই আশা করছিল মালদার বিদেশি মক্কেল। স্থানীয় একটা সুন্দরী মেয়ে সঙ্গে নিয়ে বেরিয়েছে আনন্দ ফুর্তিতে মনটা ভরিয়ে দেওয়ার বাকুলতা নিয়ে। ধাপ বেয়ে রেস্তোরাঁয় উঠবার সময় দুজনের কাঁধ মুহূর্তের জন্য ঘষা খেল। আমিনার কোমরে একটা হাত জড়িয়ে ফিসফিস করল রানা। ডিনারটা সত্যি আমরা উপভোগ করব, কেউ এতে বাদ সাধতে পারবে না। ওর দিকে খানিকটা ঘুরল মেয়েটা। পিঠ ধনুকের মতো বাঁকা হলো, হয় নার্ভাস হয়ে ওঠার কারণে, নয়তো হঠাৎ কামনার ছুরি বেধাটাই দায়ী। এদিকে আলো যথেষ্ট। কামনার সঙ্গে তার চোখে প্রত্যয় আর দীর্ঘতাও দেখতে পেল রানা। রানার হাতের 5টা আঙুল উষ্ণ মুঠোয় পুরে মৃদু চাপ দিল সে। এটাকে অভয়দান বলা যায় না।
নাকি আপাতত আত্মসমর্পণ? পরে কি হবে কেউ জানে না? না, কেউ না, বলল আমেনা। কারো সাধ্য নেই বাধা দেয়। রানা, আমি এভাবে তোমার নাম ধরছি, তুমি কিছু মনে করছো না তো? তুমিও আমাকে আপন করে ডাকবে, আমিনা বলবে। কিছুই মনে করছি না, আমি খুশি। তাহলে ডাকো আমাকে। আমিনা। ওভাবে নয়, মধুর সুরে, ভারী গলায় মিষ্টি করে, দীর্ঘ লয়ে হাসল রানা। এটা তোমার অন্যায় আবদার, অনুচিত। কেন কেন? আমিনা হতচকিত। কিছু মধুর ডাক শুধু বালিশে ঠেকানো কানের জন্যে আলাদা করে রাখতে হয়। ফিসফিস করলো রানা। আমিনা, দেখো দেখো কি সুন্দর, তাই না? ধাপগুলোর মাথায় পৌঁছে অ্যাক্রোপোলিস, অর্থাৎ প্রাচীন গ্রিসের নগরদুর্গের চাতালের দিকে তাকালো ওরা। বিশাল একটা জায়গা জুড়ে পাথরের বিস্তৃতি, এথেন্সের স্বর্ণযুগে তৈরি অসংখ্য মন্দিরে সাজানো। গোড়ার দিকে হেরোডেস অ্যাটিকাস এর থিয়েটারের ঝলমলে আলো। সব কিছুকে ম্লান ও নগণ্য করে তুলছে চন্দ্রালোকিত পার্থিনান এর দুর্গ, অ্যাথেনে দেবীর মন্দির। অনেকের মতে দুনিয়ার সবচেয়ে সুন্দর ভবন এটা ওটা। ওকে মুগ্ধ করবার চেষ্টা দেখে আমিনার প্রতি আকস্মিক একটা সদয় অনুভূতি জাগলো রানার মনে। এত সুন্দর দৃশ্য জীবনে খুব কমই দেখেছি, বলল। তোমার ভালো লাগায় আমি খুশি, কারণ এটাই এখানকার প্রধান আকর্ষণ। রানার হাত ধরে এগোলো আমিনা। এখানে প্রায় একই খাবার একটু অন্যভাবে রেঁধে আলাদা পদ বলে বিক্রি করা হয়, দামও অসম্ভব বেশি। তবে কিভাবে অর্ডার দিতে হয় জানা থাকলে তোমাকে ঠকতে হবে না। ব্যাপারটা তুমি আমার হাতে ছেড়ে দেবে? খুশি মনে। ওদের টেবিলটা ফেলা হয়েছে 5-7টা ক্যাকটাস বেড এর মাঝখানে। অ্যাক্রোপোলিস আর রেস্তোরাঁর সামনের দিকটা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে রানা। ওদিক থেকে সেই আত্মভোলা বিজ্ঞানী বা অধ্যাপকের নেতৃত্বে বাকি 3জনকে ঢুকতে দেখল, যাদেরকে জিসানুল হকের লোকজন বলে মনে হয়েছিল ওর। 4জনই তারা গুরু গম্ভীর কোনো বিষয় নিয়ে তুমুল আলোচনায় মগ্ন, যেন অন্য দিকে খেয়াল দেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই তাদের নেই। ওদেরকে দেখেও না দেখবার ভান করল রানা, শুধু সাবধানতা অবলম্বনের জন্য নয়, সঙ্গে করে ওরা অপ্রীতিকর বাস্তবতা ফিরিয়ে আনায়। ফ্যান্টাসি কত বেশি আকর্ষণীয় যে ফ্যান্টাসি বলে। ওর আর আমিনার কপালে লেখা আছে আজ রাতে পরস্পরকে ভালোবাসবে ওরা। ব্যাপারটা কীরকম হতে পারে কল্পনার চোখে দেখতে পাচ্ছে রানা। লো কাট উত্তেজক ড্রেস সামান্য একটু খুললেই মাখনের মতো নরম কাঁধের নগ্ন ত্বক থেকে একটা ঘ্রাণ বেরোবে। এই সময় 4 চোখ এক হতেই রানা বুঝতে পারল আমিনা জানে ও কি ভাবছে, জানে এবং সাড়া দিচ্ছে। একটু থেমে দ্রুত নিঃশ্বাস ফেলে ছোট্ট একটা ঢোক গিলে। তবে রানার মতো সেও নিশ্চয় সচেতন যে ওরা যা চাইছে সেটা ফ্যান্টাসি হয়েই থেকে যাবে। নরম কচি ক্রাইফিশ দিয়ে ডিনার শুরু করলো ওরা। ডিমের সাদা তেল আর ভিনেগার দিয়ে তৈরি সস। খাবার সময় মুখের ভেতরটা পানিতে ভরে উঠল। সুস্বাদু খাবার, পুরো ভূমধ্যসাগরীয় উষ্ণ বাতাস আর ভূমধ্যসাগরীয় উষ্ণ বাতাস আর চারপাশের শিথিল পরিবেশ সত্যিই উপভোগ করছে রানা। কাছে পিঠে প্রাচীন সভ্যতার নিদর্শন থাকায় জীবনের পাতায় এই আনন্দময় অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওর উল্টো দিকে বসা মেয়েটা, আমিনা আথিয়ানা। কেউ সত্যিই কি ওকে বসের কাছে নিয়ে যেতে পারবে মেয়েটা? মুখ তুলে হাসলো আমিনা। পারবো। রানা কিছু বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে। আমি তোমাকে সুখী করতে পারবো। আবার ফিসফিস করলো আমিনা। জানি, আমিও জানি, বিড়বিড় করলো রানা। কেমন খাচ্ছ? ভালো লাগছে তোমার? দারুণ। বিদেশিরা মানে
যারা ইংল্যান্ড থেকে আসে তাদের পছন্দ স্টেক, ফ্রেঞ্চ ফ্রাই, ডিম। আমি ইংল্যান্ডেও থাকি, তবে ইংরেজ নই। ওদের খাবারেও ততটা অভ্যস্ত নই, বলল রানা। হ্যাঁ জানি, তুমি বাংলাদেশি, বলল আমিনা। বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তারও আগে ছিল ভারতবর্ষের অংশ। তোমাদের মধ্যে অনেক মিল আছে, বিশেষ করে ভারতের সঙ্গে, তাই না? রানা ঠিক বুঝতে পারছে না আলোচনাটা আমিনা কোন দিকে নিয়ে যেতে চাইছে। বসের কিডন্যাপ হওয়ার সঙ্গে উপমহাদেশীয় কোনো কালে কানেকশন আছে নাকি? তুমিই বলো, কি মিল? ইরাকের উপর মার্কিনীদের অন্যায় জুলুম ভারতের মতো দেশও সমর্থন করেনি, বলল আমিনা। ঘাড়ে হাত থাকায় পাকিস্তানের অবস্থা ছিল কাহিল। ওদের কথা না বলাই ভালো। তুমি বোধহয় জানো, অনেক কাজেই এখন আর পাকিস্তানকে ডাকা হচ্ছে না। না, আমি অন্ধকারে, বলল রানা। তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তত 10 সেকেন্ড রানাকে দেখলো আমিনা। হ্যাঁ? তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তত 10 সেকেন্ড রানাকে দেখলো আমিনা। কি খুঁজে পেল সেই বলতে পারবে। সন্তুষ্ট দেখালো তাকে, যেন অতি গোপন একটা তথ্য এখনো গোপন আছে জানতে পেরে খুব ভারী খুশি সে। গ্রীষ্ম কিন্তু এই যুদ্ধবাজ আমেরিকানদের ইরাক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, এখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান হওয়া সত্ত্বেও। রানা আরও বেশি অন্ধকারে। আমেরিকার ইরাক আক্রমণের সঙ্গে বা ভারত পাকিস্তান বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের সঙ্গে রাহাত খানকে কিডন্যাপ করার কি যোগাযোগ? আমিনা আথিয়ানা কি ওর আসল পরিচয় নয়? ও কি তাহলে সিআইএ এজেন্ট নয়? যুদ্ধ আসলে কেউ আমরা চাই না, বুশ আর বেলেয়ার বাদে। যুদ্ধ কোনো কিছুরই সমাধান নয়, তবে শক্তির ভারসাম্য অবশ্যই আমাদেরকে চাইতে হবে। সোভিয়েত রাশিয়া নেই বলেই আমেরিকা আজ সাহস করল বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইরাকের উপর এভাবে হামলা চালাতে। রানার জিজ্ঞেস করতে ইচ্ছে করল, তুমি কোন পার্টি হে? হাসিটা চেপে রাখতে হলো ওকে। এরকম প্রশ্ন করলে আমিনার এত সুন্দর চেহারা দেখবার মতো নাও থাকতে পারে। এত কিছুর মধ্যে আশার ক্ষীণ একটু আলো দেখতে পাচ্ছে রানা। শত্রুপক্ষ যতই দীর্ঘ প্রতিজ্ঞ হোক, অন্তত ওর সামনে বসা শত্রুটি নিজেদের উদ্দেশ্য সাধনে পুরোপুরি বেপরোয়া নয়। মেয়ে বলে নয়, নৈতিকতার স্বার্থেই বোধহয় বেশ কিছুটা নরম। রানা এমন একজনকে পেয়েছে, ভাগ্য অকৃপণভাবে সহায়তা করলে যাকে শুভাকাঙ্ক্ষী হিসেবে পাওয়া বোধহয় অসম্ভব হবে না। দ্বিতীয় কোর্স শুরু হতে আমিনা প্রসঙ্গ বদলে গ্রিক শিপিং ম্যাগনেটদের বিচিত্র সব গল্প শুরু করলো। তারপর আবার এক ফাঁকে এই গল্পের ভেতরও ভারতীয় প্রসঙ্গ টেনে আনলো। রাষ্ট্রে সাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকলে কি হবে, তাদেরও কি গভীর রাজনৈতিক প্রজ্ঞা। রাষ্ট্রপ্রধান পদটা তুলে দিয়েছে বিজ্ঞানী আবুল কালামকে। রানা প্রায় নিশ্চিত এই মেয়ের সঙ্গে উপমহাদেশের গভীর কোনো সম্পর্ক আছে। তারপর হঠাৎ করে ব্যক্তিগত প্রসঙ্গে চলে এলো। দারুণ স্বাদের টার্কিশ কফিতে চুমুক দিচ্ছে ওরা। আমিনা দ্রুত বলল, রানা, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। এখন 11:30 বাজে, আজ পূর্ণিমার রাত। এক্স পুলিশ দেখলে এই পূর্ণিমার রাতেই দেখা উচিত তোমার। সে সৌন্দর্য বর্ণনার অতীত আমি নিজেও আরেকবার দেখতে চাই। আমার অচেনা রাজপুত্র তোমার সঙ্গে। তুমি আমাকে নিয়ে যাবে, লাভার বয়? তারপর তোমার যা খুশি তুমি করতে পারবে। গড, এত সুন্দরী একটা মেয়ে শুধু কাউকে ফাঁদে ফেলবার জন্য এরকম নির্লজ্জ হতে পারে? উফ, কি নাটকীয়তা, কি ভাবাবেগ! সবই নির্দিষ্ট একটা পয়েন্টে রানাকে পৌঁছে দিয়ে কেটে পড়বার উদ্দেশ্যে। ফ্যান্টাসি, হে ফ্যান্টাসি! তবে ঘৃণা ও ক্রোধ ভালোভাবে চেপে রাখতে পারল MR9। বসকে উদ্ধার করবার অ্যাসাইনমেন্ট না এটা?
হাসতে হলো ওকে। বলতে হলো, হ্যাঁ অবশ্যই, আমি তো এর কোনো বিকল্প দেখছি না। 7, অ্যাথিনি দেবীর মন্দির দূর থেকেই ভালো দেখায়। প্রচলিত এই কথাটার মধ্যে যথেষ্ট সত্যতা আছে। 17শো শতাব্দীর প্রায় ভুলে যাওয়া এক যুদ্ধে এখানকার সব কিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামতের কাজ প্রথমে জার্মানরা করে, কিন্তু তারা তাদের সুনাম বজায় রাখতে পারেনি। পরে আসে আমেরিকানরা। কিন্তু ঐতিহ্যের কদর তারা কিভাবে বুঝবে? সমস্ত পুরনো নির্মাণ ভেঙে নতুন জিনিস খাড়া করতে চেয়েছিল। ভাগ্যিস গিরিশ আর্কিওলজিস্টরা বাধা দিতে এগিয়ে এসেছিলেন। যাই হোক, পূর্ণচন্দ্রের উজ্জ্বল আলোয় আকাশ ছোঁয়া পাথুরে স্তম্ভগুলোর ফাঁকে ফাঁকে কত কি রহস্যের হাতছানি কাছ থেকেই অনুভব করা যায়। বিশ্বাস হতে চায় না চারপাশের মার্বেল পাথরের ভিড়ে একটা মৃত নগরী লুকিয়ে আছে। রহস্যের গন্ধ আর বিপদের আশঙ্কা রানাও অনুভব করছে। আমিনাকে পাশে নিয়ে সাউদার্ন আইল ধরে এগোবার সময় কিছু একটা ঘটবার অপেক্ষায় রয়েছে ও। পাথরে পাহাড় চূড়ায় প্রবল বাতাস বইছে। মানুষজনের উপস্থিতি কোথাও জোড়ায় জোড়ায়, আবার কেউ বা এক একা হা করে জ্যোৎস্না পান করছে। এরা সবাই দেরি করে পৌঁছেছে ভবঘুরে। প্রেমিক প্রেমিকা, হাতে কম সময় নিয়ে এথেন্সে আসা ট্যুরিস্ট। সাইটের গেট বন্ধ হওয়ার আগে মিনিট কয়েক দেখে নিচ্ছে। এদের মধ্যে নিশ্চয় এমন একটা দল আছে যারা না ট্যুরিস্ট না প্রেমিক প্রেমিকা। তাদেরকে খুঁজে বের করবার জন্য রানা কোনো শক্তি ব্যয় করল না। সময় হলে তারা নিজেরাই আসবে। একটু পরেই সময় হলো। আমিনার মুখের উপর লক্ষ্য রাখছিল রানা। সেখানে ভাবের পরিবর্তন ঘটতে দেখল। ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকালো সে। রানা ভালো লাগার অনুভূতিটা ঝেড়ে ফেলতে পারছে না। একই সঙ্গে হতাশাও বোধ করছে। রানা বলল, আমিনা, কিসমি। নিজের বাহুর ভেতর টেনে নিল রানা তাকে। সরে এসে তার শরীর ও শরীরে সেটে গেল। তার দীর্ঘ ও শুকনো ঠোঁট ও ঠোঁট জোড়ার সামনে খুলে গেল। আবার যখন বিচ্ছিন্ন হলো, পরস্পরের দিকে অপলক তাকিয়ে থাকলো দুজন। ক্ষমা করো আমাকে, বিড়বিড় করলো আমিনা। রানার কাঁধের উপর দিয়ে আরও সামনে চলে গেল তার দৃষ্টি। কুঁচকে উঠল ভুরু জোড়া। কয়েক মুহূর্তের মধ্যে পৌঁছে গেল তারা দুজন। দুজনেই দীর্ঘদেহী, একজন রোগাটে, আরেকজন মোটা। প্রত্যেকে নিজের জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে রেখেছে। রানার দুপাশে পজিশন নিল তারা। মোটা লোকটা গ্রিক ভাষায় কথা বলল ওর সঙ্গে। ওকে তাদের সঙ্গে যাওয়ার নির্দেশ দিল। তারপর আরও কি যেন বলল, ঠিক শোনা গেল না। আমিনা অপর লোকটাকে দ্রুত কি যেন জিজ্ঞেস করল। এক মুহূর্ত ইতস্তত করে লোকটাও সমান তালে জবাব দিল। আমিনা আথিয়ানা সন্তুষ্ট চিত্রে মাথা ঝাঁকালো। এক পা এগিয়ে এলো রানার দিকে। তারপর থুতু ছিটালো ওর মুখে। ঝাঁকি খাওয়ার সময়টুকুও পায়নি। থুতু অনুসরণ করে এসে পড়ল আমিনার দুই হাত। একের পর এক ঘুষি খেয়ে ঘুরে উঠল রানার মাথা। একই সঙ্গে চলছে গ্রিক ভাষায় অনর্গল গালিগালাজ। তার মধ্যে বাংলাদেশি বেঈমান সবচেয়ে ভদ্রগোছের। শারীরিক ব্যথার কথা বাদ দিলে রানা শুধু বিষণ্ণতা অনুভব করছে। একবার চোখে পড়ল বিব্রত মোটা লোকটার মুখে শব্দহীন অপ্রতিভ হাসি লেগে রয়েছে। তারপর হাত এখন চলছেই। ভাষা বদলে ইংরেজি ধরল আমিনা। কণ্ঠে সেই একই ঝাঁজ, একই গালিগালাজ, বরং যোগ হলো গালির নতুন নতুন মাত্রা। তবে গলা ফাটানো চিৎকারের ফাঁকে ফিসফিসও করছে সে। বলছে, কি বলছি মন দিয়ে শোনো। এই লোকগুলো শত্রু। চর, আমরা পালাবো। মোটকুটাকে আমি সামলাবো, তুমি সামলাবে চর রোগাটাকে। তারপর আমার পিছু নাও। থামলো আমিনা। হাসতে হাসতে মোটা লোকটার দিকে এগোচ্ছে। সেফ বিদ্যুৎ খেলে গেল মেয়েটার শরীরে। অস্ত্র ভাঁজ করা হাঁটু, টার্গেট নরম তুলতুলে উরুসন্ধি।
থ্যাচ করে একটা গা ঘিনঘিনে আওয়াজ। লোকটা যখন কুজো হচ্ছে, গোদের উপর বিস্ফোরার মতো তার দুই চোখ লক্ষ্য করে আঙুল চালালো আমিনা। তার প্রতিটি আঙুলের নখ কম করেও 1/8 ইঞ্চি করে লম্বা। লোকটার কতটুকু সর্বনাশ ঘটল তা পরিমাণ করবার কোনো উপায় নেই, কারণ গলা থেকে চিচি করে সামান্য আওয়াজ বের করে উপুর হয়ে পড়ে গেল সে। শরীরটা মোচড় খাচ্ছে। ইতোমধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছে রানাও। সচেতন কোনো ইচ্ছে ছাড়াই দ্বিতীয় লোকটার দিকে এগোলো। সেও হঠাৎ খেয়াল হতে মুখ ফেরালো ওর দিকে। তারপর ধাই করে একটা কোপ খেলো ঘাড়ের পাশে। দরম করে পড়ে গেল লোকটা। এই সুযোগে খপ করে আমিনার একটা হাত ধরে ছুটল রানা। সোজা গাঢ় ছায়ার ভেতর সেধ হলো ওরা। পশ্চিম প্রান্তের মার্বেল পেভমেন্টে নেমে এসে রাস্তা পার হলো। তারপর পিচ্ছিল ঘাস মারিয়ে মাঠ ধরে ছুটল সামনে ফটক। মাঠের একধারে লাল ও সোনালি রঙে রাঙানো দুটো মাথা এক হয়ে গেছে। ওদের পায়ের আওয়াজ পেয়ে বিচ্ছিন্ন হলো। একটা ছেলে আর একটা মেয়ে নয়, দুটোই ছেলে। বিতৃষ্ণা বা বিরক্তি অনুভব করবার সময় পর্যন্ত নেই রানার, কারণ ফটকের দিকে নয়, আমিনা ওকে বাঁ দিকে টেনে নিয়ে যাচ্ছে। কারণ ফটকের কাছে আরও শত্রু থাকবার আশঙ্কা। কিন্তু অ্যাক্রোপোলিস থেকে বেরোবার আর কোনো পথ আছে তো? থাকলে সেখানেও যদি শত্রুরা অপেক্ষা করে। আরও কোনো পথ আছে কিনা রানার মনে পড়ছে না। আশ্চর্য, আমিনা কোথায় নিয়ে যাচ্ছে ওকে? যেখানেই নিয়ে যাক, যেতে আপত্তি করবার কোনো কারণ নেই। মেয়েটাকে এখন আর বোধহয় অতটা শত্রু না ভাবলেও চলে। পিছনে চিৎকার শুনে ছোটার গতি বাড়িয়ে দিতে হলো। আরেক জোড়া স্তম্ভিত শরীরকে পাশ কাটালো ওরা। একটা ছেলে, একটা মেয়ে। 20 গজ সামনে পাহাড় প্রাচীরের কিনারা। এত উঁচু যে নিচে লাফ দেওয়া সম্ভব নয়, এত ঢালু যে তাড়াহুড়ো করে নামতে গেলে পা হরকাবার ভয় আছে। তবে তির্যক রেখা তৈরি করে একটা পাথরের দেয়াল এসে ঠেকেছে পাহাড় প্রাচীরের গায়ে। উপর থেকে একই রকম বাঁকা একটা পথ ধরে নিচে নেমে গেছে এক গোছা মোটা ইলেকট্রনিক তার। তারের গা রাবার বা প্লাস্টিক দিয়ে মোড়া। ঝুলে পড়ল ওরা। প্রথমে রানা, পরে আমিনা। দেয়ালে নেমে দৌড়। সামনে বাধা হয়ে দাঁড়ালো কাঁটা তারের বেড়া, সেটাও টপকালো। আমিনাকে সাহায্য করলো রানা। নিচে নেমে চারদিকে চোখ বুলালো আমিনা। কাপা কাপা হাসি বেরোলো গলা থেকে। পাশে দাঁড়ানো রানার গায়ে হেলান দিয়ে এখনো একটু হাঁপাচ্ছে। হেরোডেস অ্যাটিকাস এর থিয়েটার। এইমাত্র শেষ হলো অনুষ্ঠান। আশা করি সকল অর্থেই। রানার দৃষ্টিতে প্রশংসাই প্রশংসা। উদ্দেশ্য যাই হোক, মেয়েটা নিজের উপস্থিত বুদ্ধি, ক্ষিপ্ততা, শক্তি আর আত্মবিশ্বাস প্রমাণ করেছে। খুবই মূল্যবান একজন মিত্র বটে। ও বলল, বেরোবার বিকল্প পথ আছে, এটা তুমি জানতে? সব দিক বিবেচনা করে প্ল্যান চূড়ান্ত করি আমরা। আমি চোখ বন্ধ করে তোমাকে অ্যাক্রোপোলিসের মানচিত্র এঁকে দিতে পারবো। সুন্দরীর পরিচয়টা পরে হয়তো জানাবো তোমাকে। এখন তোমার কাজ পথ তৈরি করে এই ভিড় থেকে আমাকে বের করা। রাস্তায় পৌঁছাতে পারলে একটা ট্যাক্সি ধরবো। তার আগে প্রমাণ করো কতটা রাফ অ্যান্ড টাফ বাঙালি হতে পারো তুমি। পরবর্তী কয়েকটা মিনিট ধাক্কাধাক্কি, গুতোগুতি, এমনকি ধস্তাধস্তিও করতে হলো। রানা অনুভব করলো পিঠ আর বুক বেয়ে ঘাম গড়াচ্ছে। থিয়েটার থেকে বেরোনো জনচোদ আনন্দ উল্লাসে মুখর। কারো কোনো তাড়া নেই। কনয়ের গুঁতো খেয়েও তেমন কিছু মনে করছে না। দুবার পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল ওরা। রানা ভাবল মেয়েটা সটকে পড়েছে। আমিনা ধরে নিল রানাকে শত্রুরা ধরে নিয়ে গেছে। তবে রাস্তায় ওরা দুজনে একসঙ্গেই বেরিয়ে এলো। ট্যাক্সি আছে, কিন্তু ড্রাইভাররা লাট সাহেবের মতো আচরণ করছে। বলছে কোথাও তারা যাবে না। বাবা অসুস্থ, এয়ারপোর্ট থেকে আনতে যেতে হবে। আমিনার এরকম করুণ শোকগাথা শুনে মাঝবয়সী এক ড্রাইভারের মনে দয়া হলো। গাড়ি ছুটছে। রানার কাঁধে মাথা ঠেকালো আমিনা। এত কাঁপছে রানার ঠোঁটে। চুমো খেতে
গিয়ে ঠোঁট বারবার স্থানচ্যুত হয়ে গেল। অনেক উত্তেজনা আর বিপদের মধ্যে দিয়ে আসতে হয়েছে তাকে। তারই বিলম্বিত প্রতিক্রিয়া এই কাঁপুনি। তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিল রানা। কথা বলল নরম সুরে। তুতুর ছিটানোর জন্যে দুঃখিত। যেভাবে খুশি প্রতিশোধ নিও, আমি কিছু মনে করব না। রানার একটা হাত তুলে নিয়ে নিজের মুখে ঘষছে আমিনা। তবে তখন ওটার প্রয়োজন ছিল। তারপর ধরো, কি কি বিচ্ছিরি গালি দিলাম। আশা করেছিলাম এত দূর এত দ্রুত বলছি, তুমি কি আর সব বুঝতে পারছো? তুমি নিশ্চয় ধরে নাওনি অকথ্য ভাষায় এরকম গালি দেয়াতে আমি অভ্যস্ত। এরকম উপস্থিত বুদ্ধি আর অভিনয় খুব কমই দেখা যায়, বলল রানা। আমি সত্যি মুগ্ধ। লোক দুজনকে পুরোপুরি বোকা বানিয়ে ছেড়েছ। তবে এখন আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। সেসব প্রশ্নের উত্তর আমাকে পেতেও হবে, তাই না? ওর কাঁধের উপর মাথা, সেটার ঝাঁকি অনুভব করল রানা। আমাকে অ্যাক্রোপোলিসে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তোমার উপর। ওখানে তোমাদের দুজন লোকের হাতে আমাকে তুলে দেওয়ার কথা ছিল, ঠিক? চাপা গলায় আমিনা শুরু করলো। কিন্তু আমি চাইনি। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু লোকগুলো যখন এলো দেখে তোমার মনে হলো এরা আসল লোক নয়। এরকম কেন তোমার মনে হলো? একটা ঢোক গিলে সিধে হয়ে বসলো আমিনা। আমরা ওরা একেবারে কাছে চলে আসবার আগে একটা সংকেত বিনিময়ের ব্যাপার ছিল। ওরা রোমাল দেখাবে, আমি ঘাড় চুলকাবো। কিন্তু ওরা রোমাল বের করলো না। তাই ওদেরকে আমি বললাম আমাকে জানানো হয়েছে লুকাস আর ইলিয়াস কাজটা করবে। উত্তরে ওরা বলল লুকাস আর ইলিয়াসকে অন্য অ্যাসাইনমেন্টে পাঠানো হয়েছে। কিন্তু লুকাস আর ইলিয়াস আমার বানানো নাম। এই নামে কাউকে আমি চিনিই না। এরপর আমি জুয়া খেলি। ধরে নেই ওরা ইংরেজি জানে না। জুয়ায় জিতেছি বলেই এখন আমরা এখানে। ধন্যবাদ, বলল রানা। নিজেকে প্রশ্ন করলো, মেয়েটা আমাকে সাহায্য করলো নাকি নিজের অজান্তে উল্টোটা? বসের কাছে পৌঁছানোর জন্য শত্রুদের হাতে ধরা পড়াটাই ছিল ওর লক্ষ্য। সেটা তো ঘটছে না। আমিনা, তুমি কার হয়ে কাজ করছো? নরম সুরে জিজ্ঞেস করলো। বলেছ আমাকে জানাবে। শান্ত সুরে আশ্বস্ত করলো আমিনা। বলেছি হয়তো, আপাতত কিছুই তোমাকে জানানো যাচ্ছে না। তাছাড়া ব্যাপারটা এত বড় যে সবটুকু আমি নিজেও জানি না। ওই লোকগুলো কারা ছিল? ব্যাপারটা ভীতিকর নয়? গত কয়েক ঘন্টায় গোটা পরিস্থিতি নিশ্চয় বদলে গেছে। এমন হতে পারে যে তোমাকে হয়তো আসলে আমরা চাইছি না। এও বুঝতে পারছি না যে তাই বা কি করে হয়। বিশেষ করে নিজের চিন্তায় আমিনাকে দিশেহারা করে তুলছে। ইতোমধ্যে অ্যাক্রোপোলিসের ঘটনা সম্পর্কে নানা একটা ব্যাখ্যা পেয়েছে। আপাতত ঘটনা যেদিকে নিয়ে যায় সেদিকেই এগোতে হবে ওকে। ভরসা রাখতে হবে জিসানুল হকের লোকজনের দক্ষতা আর জুতোয় লুকানো খুদে ট্রান্সমিটারটার উপর। গলাটা শুকিয়ে গেছে। জানতে চাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বসের কাছে। তোমার সঙ্গে তার কথা হওয়া দরকার। না না, এ আমি জানি যে তোমাকে জোর করে কোথাও আমি নিয়ে যেতে পারবো না। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে নেমে যেতে পারো তুমি। তবে প্লিজ তা যেও না। তোমার সঙ্গে কথা হওয়া দরকার। আমার উপর তোমার বিশ্বাস আছে? এর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই। তোমার সঙ্গে যেতে হবে আমাকে। এটা আমার বোধগম্য হচ্ছে না। এই অ্যাসাইনমেন্টের বেশিরভাগই দুর্বোধ্য লাগছে। ঘাড় ফিরিয়ে রানার হাত দুটো মুঠোয় ভরল আমিনা। তবে সুখী হওয়ার একটা কারণ আমার আছে। না, ঠিক সুখী নয়। মিনিট 15 আগের চেয়ে কম দুঃখিত। যখন আমি ধরে নিয়েছিলাম তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। তাই বুঝি? ভাগ্যই তো, তাই না? এখনও আমরা একসঙ্গে রয়েছি। জানি আমাকে বিশ্বাস করবার বা আমার উপর নির্ভর করবার কোনো কারণ নেই তোমার। তবে এটা সত্যি। এটা তুমি সত্যি বিশ্বাস করো করো না রানা? এই কথাটা যে আমি চাই আমরা দুজন যতদিন পারা যায় একসঙ্গে থাকি। হ্যাঁ, যা অনুভব ও উপলব্ধি করছে তাই প্রকাশ করছে রানা। তোমার এই কথা আমি বিশ্বাস করি আমি না। পরস্পরকে চুমু খেলো ওরা।
শত্রুরা মারামারি, বেইমানি আর খুন খারাপির যে জগতে ওরা কাজ করে, সেটা থেকে এক মুহূর্তের জন্য বেরিয়ে এলো। ঠিক এই সময় স্পিড কমিয়ে দাঁড়িয়ে পড়ল ট্যাক্সি। পরস্পরকে ছেড়ে সরে বসলো ওরা। স্বাভাবিক ভঙ্গিতে গাড়ি থেকে নামলো দুজন। ভাড়া মিটিয়ে ড্রাইভারকে বিদায় করলো রানা। জায়গাটা বন্দর নগরী পিরাউস এর ঢোকার মুখে সরু একটা গলি। ছোট একটা বার দেখা যাচ্ছে। কাউন্টারের ওদিকে নিঃসঙ্গ এক বুড়ো ঝিমাচ্ছে। একটা মুদি দোকান। দেশালাই আকৃতির লম্বা দালানটা সম্ভবত স্কুল। অল্প কয়েকটা বাড়ি, সবই চুনকাম করা। একটা বাড়ি রাস্তা থেকে বেশ খানিক দূরে, মরচে ধরা রেলিংয়ের পিছনে। আমিনা খোলবার সময় গেটটা ক্যাচ ক্যাচ আওয়াজ করলো। তিন পাশের কিনারা পাকা। এরকম একটা উঠান পেরোচ্ছে ওরা। উঠানে কিছু ঝোপ আর আগাছা জন্মেছে। হাড্ডিসার একটা বিড়াল দ্রুত পাশ কাটালো ওদেরকে। লাফ দিয়ে রেলিং টপকে অদৃশ্য হয়ে গেল। সদর দরজায় থেমে জটিল ঢঙে নক করলো আমিনা। হাত বাড়িয়ে রানার একটা কবজি ধরল। বোল্ট সরানোর শব্দ। তারপর খুলে গেল দরজা। দরজার ভেতর দাঁড়িয়ে রয়েছে পিমাস রাহমানি। আমিনার ভাষায় সে তুর্কি নয়, তবে তুর্কির ভাব ধরে। আসলে আলবেনিয়ান। ওদেরকে দেখা মাত্র আতঙ্কে দুর্বোধ্য একটা শব্দ করল সে, কিন্তু পলক ফেলার আগেই পিস্তল বের করে ফেলল। ইঙ্গিতে ভেতরে ঢুকবে বলে দরজাটা বন্ধ করে দিল রাহমানি। রানার উপর থেকে ভুলেও চোখ সরাচ্ছে না। স্পর্শের সাহায্যে দরজার বোল্ট লাগালো। আমিনা পথ দেখিয়ে চারকোনা একটা হলঘরে নিয়ে এলো রানাকে। হলঘরের মেঝেতে টাইলস। উল্টো দিকে আরেকটা দরজা দেখা যাচ্ছে। আমিনার পিছু নিয়ে সেটার চৌকাঠে পৌঁছালো রানা। পুরানো একটা টেবিলে দুজন লোক বসে আছে। দুজনেই এমন লাফ দিল ছিটকে পড়ে গেল চেয়ারগুলো। চিৎকার করে একের পর এক প্রশ্ন করছে তারা আমিনাকে। একজনের গলা কাকের মতো কর্কশ। তিনজনের বাকযুদ্ধ চলছে। এই ফাঁকে লোকগুলোকে খুঁটিয়ে দেখে নিচ্ছে রানা। একজনের বয়স হবে 30, সুদর্শন, বয়সের তুলনায় ওজন একটু বেশি, গিরিক। দ্বিতীয় লোকটার বয়স 40 থেকে 50-এর মধ্যে। গায়ের রং ফসা হলেও শ্বেতাঙ্গ নয়। মাথার চুল ছোট করে ছাটা। গ্রিক ভাষায় কথা বললেও এটা তার মাতৃভাষা নয়। নিঃসন্দেহে উপমহাদেশীয়, সম্ভবত ভারতীয়। আবার বসের কিডন্যাপিং এর সঙ্গে সম্ভাব্য উপমহাদেশীয় কানেকশন এর আলামত দেখতে পাচ্ছে রানা। একবার এই চিন্তাও এলো মাথায়, রাহাত খান কি এই বাড়িতে আছেন? গ্রিক লোকটা ঠোঁট কামড়ে ধরে ছুটল। বড় একটা ডেস্কে গাদা গাদা কাগজপত্র স্তূপ হয়ে রয়েছে। সেখান থেকে ফোনের রিসিভার তুলে দ্রুত ডায়াল করছে। ভারতীয় লোকটা আরও কিছুক্ষণ কথা বলল আমিনার সঙ্গে। লোকটা এখন ঘন ঘন রানার দিকে তাকাচ্ছে। অবশেষে সে আঙুল ঝাপটে আমিনাকে সরে যেতে বলে ওর দিকে এগিয়ে এলো। তাকে সশস্ত্র দেখাচ্ছে, সন্তুষ্ট দেখাচ্ছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। সাবধানতা ভাই সাব, বলল সে স্পষ্ট হিন্দিতে। আপনার অস্ত্রটা ধীরে ধীরে বের করে আমাকে দিন। পাশে রাহমানি রয়েছে। লোকটার কথা মতো কাজ করলো রানা। ডেস্কে রাখবার আগে পেশাদারি দৃষ্টিতে পিস্তলটা ভালো করে একবার দেখে নিল লোকটা। আপনি বসুন মিস্টার রানা, এবার ইংরেজিতে বলল সে। এই চেয়ারগুলো তুলছ না কেন? একটা সোফায় আমিনার পাশে বসলো রানা। ধমক খেয়ে চেয়ার দুটো তুলল রাহমানি। আপনার কি ড্রিঙ্ক চলবে? লোকটা জিজ্ঞেস করলো। ইয়েস থ্যাংক ইউ। রাহমানিকে ইঙ্গিত করলো লোকটা। দুঃখিত, এখানে শুধু উজো আছে। আমরা জানি আপনি মাঝে মধ্যে খুব দামি হুইস্কি খান, পেশাগত কারণে, কিন্তু এখানে আমাদের এন্টারটেইনমেন্ট বাজেট খুবই কম। উজো ঘোল এর মতো দেখতে। একটা গিলাসে ঢেলে রানার সামনে ধরল রাহমানি।
ফাইভ অ্যাপো দ্য মেলাকা, হুমকি সুরে বলল সে। গরম চোখ দেখে মনে হলো রানাকে পুড়িয়ে ফেলবে। পর মুহূর্তে খালি হাতটা দিয়ে পিঠ চাপড়ে দিল রানার। ব্রাভো, সত্যিকার পুরুষ মানুষ তুমি। এবার মিস্টার রানা হাত ঝাপটা দিয়ে রাহমানিকে সরিয়ে দিয়ে টেবিলের কিনারা ধরে সামনের দিকে ঝুঁকলো ভারতীয় লোকটা। ভুরুজোড়া কুঁচকে আছে। আমার নাম ভগৎ সিং আচারিয়া। ও আমার সহকারী, নাম অগাস্টাস। আমাদের হাতে সময় সম্ভবত খুব কম, কাজেই আপনার প্রতি অনুরোধ বুদ্ধির পরিচয় দিয়ে দ্রুত আমার প্রশ্নের উত্তর দেবেন। আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমাদের প্ল্যান ছিল আজ রাতে আপনাকে এখানে ধরে আনা। ধরা হয়নি, অথচ আপনি এখানে চলে এসেছেন কেন? আমার সামনে অন্য কোনো বিকল্প ছিল? এটা আপনাকে বুঝতে হবে। বুঝতে চাইছি, কিন্তু পারছি কই। গিরিশে আসবার পেছনে আপনার উদ্দেশ্য কি? রানার চোখে রাগ। গুড গড, আপনারাই তো এখানে আমাকে আনিয়েছেন। আজারিয়ার চোখে পলক পড়ছে না। তারপর সে রাগ করল সে। এখন বোধ হয় এটা জিজ্ঞেস করা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। আজ রাতে সবই খুব গোলমেলে ঠেকছে। তবে উত্তরটা দিন প্লিজ। আপনার মতে কার হুকুমে লোকগুলো আপনাকে ধরতে এসেছিল? ওরা কারা? আমার জানা নেই। সম্ভবত অত্যন্ত শক্তিশালী ফ্রিল্যান্স। যাই হোক, ওদের চেষ্টা সফল হয়নি। এবার আমাকে একটা প্রশ্ন করতে দিন। আপনাদের আরেক বন্দী কোথায়? তিনি কি এখানে? এটা কি? আচার্যকে পরাস্ত দেখালো। আপনার কথার মাথামুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। তাহলে বলুন, কে বুদ্ধির পরিচয় দিচ্ছে না? বেশ, আরেকটা। আমার কাছ থেকে কি চান আপনারা? এখানে আপনাদের দয়ার উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। এটুকু অন্তত জানাতেই পারেন আমাকে। পারি, আচারিয়া বলল। হ্যাঁ, পারি বইকি। আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে ধরবার প্ল্যানটা আমার হাত থেকে নিয়ে আরেক অফিসারকে দেয়া হয়। ও, ধরে আনবার পরে সেই এই সেফ হাউজে দিন তিনেক আপনাকে আটকে রেখে ছেড়ে দেওয়ার কথা। তার আগে জেরা করে জেনে নিতে হবে এথেন্সে আপনি কেন এসেছেন। এসব ছিল আমাকে দেয়া নির্দেশ। তবে ব্যক্তিগতভাবে আমার সন্দেহ ছিল দ্বিতীয় কাজটায় কতটুকু সাফল্য আসবে। এসপিওনাজ জগতে এটা সবাই জানে যে আপনাকে দিয়ে কথা বলানো প্রায় অসম্ভব। প্রবল একটা উত্তেজনার তোর চেপে রেখেছে রানা। ও প্রায় নিশ্চিত যে প্রকৃত সত্য দেখতে পাচ্ছে। আচারিয়ার স্পষ্টবাদী ভূমিকা দেখে মনে হচ্ছে না এরকম সংকটময় আর ঘোলাটে সময়ে অযথা মিথ্যে কথা বলবে সে। তার কথা থেকে এটাই বেরিয়ে আসে সে রানা যেভাবেই হোক এক ষড়যন্ত্র থেকে আরেক ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। অ্যাক্রোপলিসের লোকগুলো ছিল প্রথম শত্রুপক্ষ। তারাই রাহাত খান আর রানাকে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। এর অর্থ দাঁড়ায় এই ভারতীয় আচারিয়ার সঙ্গে কোনো ধরনের চুক্তিতে আসা সম্ভব। তবে সতর্কতায় ঢিল দেয়া চলবে না, কারণ এখনও পুরোপুরি নিশ্চিত নয় ও। এ ধরনের নাটকে সব কিছুই অনিশ্চিত থাকে যতক্ষণ দৃশ্যটা মঞ্চস্থ না হয়। মানে আদেও যদি ততক্ষণ মূলনায়ক বেঁচে থাকে আর কি। গলার স্বর গম্ভীর করে ও বলল, আমি আপনার কথা বিশ্বাস করছি। উপমহাদেশীয় বিরোধের কারণে পরস্পরকে কখনো আমরা চরম শত্রু বলে মনে করি, আবার কখনো পরম বন্ধুর মতো আলিঙ্গন করি। এই কেসে আমাদের দুপক্ষের উদ্দেশ্য হয়তো এক নয়, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তৃতীয় পক্ষের অশুভ উপস্থিতি। তুচ্ছ স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে বিরোধ বাঁধাতে এত ব্যস্ত আমরা ওই অশুভ তৃতীয় পক্ষের উপস্থিতি সন্দেহই করতে পারিনি। ওরা সম্ভবত আমাদের দুপক্ষেরই কমন শত্রু। তাই বলি কি, আসুন আমরা একজোট হই। রাজি। ভগৎ সিং আচারিয়ার রেখা ও ভাসবহুল মুখ থেকে টেনশন অনেকটাই দূর হলো। রাহমানির
উদ্দেশ্যে আবার সংকেত দিল সে। আসুন ইনফরমেশন ভাগাভাগি করি, অন্তত কিছু ইনফরমেশন। আমি যাদের প্রতিনিধি তারা এই এলাকার অতি গুরুত্বপূর্ণ উম ইয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করছেন। পরিষ্কার জেনে রাখুন, ব্যাপারটা আপনাদের বিরুদ্ধে কিছু নয়, বরং পক্ষে। এই অনুষ্ঠানের দ্বারা আমরা অনেকেই ভবিষ্যতে উপকৃত হব। আমরা বলতে পারি, শুধু উপমহাদেশকে বোঝাচ্ছি না। আমি শুধু উপমহাদেশকে বোঝাচ্ছি না। আপনি আরও ভেঙে বলুন। আমার সামনে থেকে অন্ধকার কাটছে না। মাথা নাড়ল আচারিয়া। প্রথমে যেটা বলে নেওয়া উচিত ছিল সেটা এখন বলি। গোটা ব্যাপারটা টপ সিক্রেট। আমি ২৬ বছর এনপিও এসপিওনাজের সঙ্গে জড়িত। আমার প্রফেশনাল জীবনে এর চেয়ে টপ সিক্রেট কিছু দেখিনি। রাহমানির হাত থেকে উজো ভর্তি গ্লাস নিয়ে আর চোখে সেটার দিকে তাকালো সে। গুড লাক। হ্যাঁ, আগে ভাগ্যের খুবই দরকার হয়। হ্যাঁ, ভাগ্যের সহায়তা খুবই দরকার হবে। তা যা বলেছেন। আমার কাজ হলো এই অনুষ্ঠানে বা ঘটনায় বাইরের কেউ যাতে বিঘ্ন সৃষ্টি না করে সেটা দেখা। আমাদের অবজারভাররা আপনার আগমন রিপোর্ট করে আমাকে। খবরটা আমি সঙ্গে সঙ্গে আমার উপরওয়ালাকে জানাই। নির্দেশ পাই আপনার বিরুদ্ধে মুভ করবার। এথেন্সে আপনার উপস্থিতি এরকম একটা সময়ে কাকতালীয় ব্যাপার হতে পারে না। তাছাড়া অতীত অতীতে এ ধরনের অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার রেকর্ড আছে আপনার, তাই না? অগাস্টাস ঠকাস করে ফোনের রিসিভার নামিয়ে রেখে দ্রুত এগিয়ে এলো। আচারিয়ার সামনে দাঁড়ালো সে। ঘন ঘন হাঁপাচ্ছে, প্রচুর ঘামছে। মুখ থেকে বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো মাতৃভাষা গিরিক। লোকটা এত দ্রুত কথা বলছে, মাত্র দু একটা শব্দের অর্থ ধরতে পারল রানা। চেহারা দেখে মনে হলো তার বক্তব্য শুনে আচারিয়া আর আমিনা কাতর হয়ে পড়েছে। আলোচনা শেষ করে অগাস্টার নতুন নির্দেশ নিয়ে টেলিফোনের কাছে ফিরে গেল। আচারিয়া তাকালো রানার দিকে। তার চোখ মুখ আগের চেয়ে গম্ভীর। মুখ খোলার আগে সরু ফ্রেমের চশমাটা নাকে ঠিকমতো বসিয়ে নিল। আমাদের কমন এনিমি চরম নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে। যাদের উপর দায়িত্ব ছিল আপনাকে এখানে নিয়ে আসবে, তারা খুন হয়ে গেছে। আমিনা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। এভাবে এজেন্টদের মেরে ফেলবার ঘটনা প্রমাণ করে আমরা যা করতে যাচ্ছি যে কোনো মূল্যে সেটা ব্যর্থ করবার চেষ্টা চলবে। আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, আমার আন্ডারে যে ফোর্স ছিল তা হঠাৎ করে অকেজো হয়ে পড়েছে। ঢকঢক করে আওয়াজ করে 2 ঢোকে গ্লাসটা খালি করে ফেলল আচারিয়া। আমাদের অর্গানাইজেশনে একজন বিশ্বাসঘাতক আছে। যা ঘটেছে এর আর অন্য কোনো ব্যাখ্যা নেই। এই দেখুন কাণ্ড। ভগবান! এতক্ষণে মনে পড়ল। ভাই সাব, আমরা কর্মদন করিনি। সোফা ছেড়ে দাঁড়ালো রানা। আচারিয়ার হাতটা শক্ত আর শুকনো লাগলো। যে কর্মকর্তা আপনাকে আটক করবার প্ল্যান তৈরি করেছিলেন, প্রথমে তাকেই সন্দেহ করতে হয়। টেবিলের কিনারা ধরে সামনে ঝুঁকে থাকবার আড়ষ্ট ভঙ্গিটায় আবার ফিরে গেল আচারিয়া। এখনই অন্তত দুজনকে আমি সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারি। দুজনেই এই মুহূর্তে আমাদের সঙ্গে। আপনি এথেন্সে এসেছেন, এই রিপোর্ট পাওয়ার পর থেকে অগাস্টাস আমাকে ছেড়ে কোথাও যায়নি। আর আপনাকে আটক করবার প্ল্যানের ডিটেলস কিছুই মিস আথিয়ানা জানত না। রাহমানিয়াকে আমি যুক্তি দিয়ে তালিকার বাইরে রাখতে না পারলেও ওকে আমি বিশ্বাস করি।